মুখ্যমন্ত্রী যেতে বলে কুরবানির গরুর গোশ বাড়িতে বাড়িতে পাঠাবো, এটা মেনে নেবে কি? উচিত হবে? হবে কি? কোনোদিন হবে না এটা। কারণ কুরবানির গরুর গোশ সবাই পছন্দ করে না। অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না, ধর্মে অনেক চর্চা আছে, বিতর্কে আমি যাবো না। অনেকে গোবংশ খায় না, কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে। আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার, ধর্মীয় ব্যাপার। তাই নিয়ে যাবে কি কেউ? উচিত হবে কি? ঠিক যেমন ওটা উচিত হবে না, তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিমবাংলায় বাস করে। আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন, পাচ্ছেন না। এই ব্যর্থতা ঢাকার জন্য এই কাজ করছে, ব্যর্থ হয়েছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 12,000 টাকা ঋণ ছিল। আর 2025 সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 60,000 টাকার বেশি ঋণ হয়ে গেছে। ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে, বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে? এবার আপনি বলবেন আপনার মাথা ঋণ কেন? আমি বয়ে গেছে বাড়লো ঘোড়ার ডিম, আপনি জানেন না এই দামের মালের দাম বাড়বে, ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে। অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে 100 টাকা কিলো, কালকে 150 টাকা হয়ে যাবে, কারণ এই যে 50 টাকা তুলছে হয়তো ঋণ মুকুব করবে। তাহলে ক্ষতি কি হবে? আপনারা হবে। 2011 সালের আগে গল্প দেখিয়েছিল হিন্দু মুসলমান বিপদে আছে, মুসলমানরা ঢালাই ভোট দিল। মুসলমান কি বিপদ মুক্ত হয়েছে? আপনারা মনে বিপদ মুক্ত হয়েছেন? আরো বেশি বিপদের দিকে চলে যাচ্ছে। এখন তো মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেবে বলছে, আর রাজ্য সরকার বলছে বরঞ্চ উল্টে কি বলছে, যে পশ্চিমবাংলায় প্রতিবাদ করবে আমি তার থেকে বড় শত্রু আমার থেকে আর কেউ হবে না। উল্টে আমার বিপদে পাশে দাঁড়ান তো দূরের কথা, আমাকে যে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বকলমে, সেই বিজেপিকে এরা সাপোর্ট করছে। 2011 সালের আগে মুসলমান বিপদে ছিল, মুসলমান ভোট দিলেন। 2011 সালের আগে একজন 100টা চাকরি করলে 4টে মুসলমান খুঁজে পেতেন। আর এখন বিপদ উদ্ধারের নামে 100 জন সরকারি কর্মচারী থাকলে একজনকেও খুঁজে পাবেন না। আপনার বিপদ উদ্ধার করে দিয়েছে। মানে আপনাদের চাই না যে সরকারি চাকরি করে কি করবে তোমরা, সব টাইম টু টাইম অফিস যেতে হবে, ফিরতে হবে, ওসব কষ্ট করে লাভ নেই। তোমরা ঘরে বসে থাকো, মাচাতে বসে বোম মারামারি প্র্যাকটিস করো। বুঝতে পারতে খারাপ লাগছে নাকি? আর যে আপনাকে 2011 সালের আগে বিপদ থেকে উদ্ধারের গল্প শুনিয়েছে, তার ভাইপো আমেরিকায় চোখের ট্রিটমেন্ট করতে যাচ্ছে। শোনা কথা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, যেখানে উনি ট্রিটমেন্ট করতে যায় শুনেছি নাকি 1 কোটি টাকা শুধু ফিজ নেয়। ঔষধ দূরের কথা, আমরা তো ট্রিটমেন্ট করতে যাই, হ্যাঁ ফিজ দিতে হয় না? 250, 300, 500। তবে আমিও চাই এটা একটা লিমিট হওয়া দরকার। কাউকে 1000 টাকা ফিজ, 800 টাকা ফিজ, 700 টাকা ফিজ গরিব মানুষ কোথা থেকে পাবে? এটাও একটা প্রাইভেটে হবে। একটা বিল অবশ্যই এসেছে, ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট। আমার বলার পরে একটা কিছু বুঝে গাধা পানি খাবে কিন্তু একটু গুলিয়ে খাবে, বলার পরে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়ে এসেছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট 2025। কিছু পরিবর্তন হয়েছে, তা ওর মধ্যে অনেক ঘাপলা আছে, আগামীতে হবে। যাক, আমরা ভোট দিলাম আমি বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য, আমার চোখের অপারেশন করার জন্য। মেদিয়াপুরে আমি গেলাম, এমন ভুল ট্রিটমেন্ট হলো, আমার চোখ নষ্ট হয়ে গেল। আর আমি যাকে নিয়ে আসলাম, যে আমাকে বললো তোকে আমি বিপদ থেকে উদ্ধার করবো, তার দ্বারাই আমার চোখ নষ্ট হয়ে গেল। আর তার ভাইপোর চোখের প্রবলেম হয়েছে, আমেরিকাতে গিয়েছে, শুধু ফিস হচ্ছে 1 কোটি টাকা ঔষধ ছাড়া। তারপরে লাভ কার হলো? ভাইপোর হলো। লাভ কার হলো? ওনার ছেলের হলো। আমার ভাইপো আমার ছেলের আমরা লাভ করতে পারলাম না। তাই সময় এসেছে 2026 ইলেকশন, আমরা আমাদের ছেলের কথা ভাববো, আমরা আমাদের ভাইপোর কথা ভাববো, আমাদের বাচ্চাগুলো স্কুলে গেলে যাতে টিচার পাই তার কথা ভাববো, আমরা হসপিটালে গেলে ফ্রি ট্রিটমেন্ট ঔষধ যাতে পাই তার কথা ভাববো, আমরা শ্রমের যাতে সঠিক মূল্যায়ন হয় তার কথা ভাববো। শুধু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার মায়েদেরকে বোঝানো যাবে না। মায়েদের বলছি 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর আপনার ছেলের ভবিষ্যৎ ওই হাতেই মমতা ব্যানার্জির সরকার দাফন করে দিচ্ছে, দাহ করে দিচ্ছে। আপনারা যারা আছেন বাজারে মাইক লাগিয়েছে, অনেক আওয়াজ যাচ্ছে, সকলকে বলছি আজকে বাড়ি যাবেন। যারা আপনার বাচ্চাগুলো যারা প্রাইমারি পৃথিবীর মধ্যে সব থেকে বেশি যদি কোনো জায়গায় সেনা থাকে, সেই জায়গাটির নাম হচ্ছে কাশ্মীর। কাশ্মীরে আমরা অনেকে ঘুরতে গিয়েছি, বাচ্চাদের হাতে খেলনা বন্দুক যদি কেউ নিয়ে যায়, সেটাও নিয়ে যেতে দেয় না, কেড়ে রেখে দেয়। সেখানে কিভাবে আসলে ধর্ম জিজ্ঞাসা করে 25-26 জনকে খুন করে
আবার গায়েব হয়ে গেল, এটা তো বিশ্বাস করা যাচ্ছে না। নিশ্চিতভাবে ডাল মে কুছ কালা है। তাদের আসার সহযোগিতা কে করলো? যে কাশ্মীরে ওই যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে পাকিস্তান বর্ডার 300 কিলোমিটার প্রায়, তাহলে 300 কিলোমিটার দূর থেকে আসলো বড় বন্দুক নিয়ে। আমার হিন্দু ভাই, হ্যাঁ হিন্দু ভাইকে ধর্ম দেখে মেরেছে ভাই, এটা কোনো অস্বীকার করার জায়গা নয়, সত্যটা স্বীকার করতে হবে। কিন্তু আসলো হিন্দু ভাইদের ধর্ম জিজ্ঞাসা করলো, গুলি করলো, আবার গায়েব হয়ে গেল। সেই মালগুলো কোথায়? সেই সমস্ত মানবতা বিরোধী, সমাজ বিরোধী, শুধু কাশ্মীরের মানুষের দুশ্মন নয়, ভারতবর্ষের প্রতিটা মানুষের তারা দুশ্মন, ওই ভারতবর্ষের তারা শত্রু, তারা কোথায় গেল খুঁজে বার করতে হবে না? কিন্তু সেটা তড়িঘড়ি করছে। এর কারণটা কি? উনি গ্রুপ এই প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডির কথা বলেছিলেন তো মমতা ব্যানার্জি, কারো চাকরি যাবে না। কিন্তু আজকে দেখুন 26,000-এর চাকরি বাতিল হলো। বৈধ যারা, আপনার আমার বাড়ির গরিবের সন্তান যারা, তারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছিল তাদের আছে চাকরি বাতিল হয়েছে, তাদেরকে নতুন করে পরীক্ষায় বসতে বলেছে। অনেকে জ্ঞান দিচ্ছে তারা তো মাস্টার, তারা তো কেন তারা পরীক্ষায় বসতে অসুবিধা কোথায়? কম্পিটিশন ভাই অনেক টাফ হবে। আমি ভলিবল প্লেয়ার ছিলাম, এখানে অনেক ফুটবল প্লেয়ার থাকতে পারে আপনাদের এখানে, ক্রিকেট প্লেয়ার, আমি ভলিবল প্লেয়ার ছিলাম। স্পোর্টস কোটায় রিক্রুটমেন্ট হয়, স্পোর্টস কোটা আগে চাকরি ছিল 2%, আমাদের রাজ্য সরকারের আমলে সেটাও বন্ধ হয়ে গেছে। স্পোর্টস ইউনিভার্সিটি করছে প্রাইভেট, সোমবার আমি বলবো, কান গরম করে দেবো। যদি দুর্ভাগ্য বিধানসভার মধ্যে কি বলছি সেটা তো টিভিতে দেখায় না, ওর জন্য অসুবিধা হয়ে যায়। যদি টিভিতে দেখানো হতো না, আমার কদিন আগে ফুরফুরা শরীফ থেকে এক পীর সাহেব বলেছে সিটের সংখ্যা বাড়বে, আমরা 2021-এর নির্বাচনের পরেই বুঝে গেছিলাম ডবল। উনি আজকে বলছেন, আমরা অনেক আগেই বুঝে গেছিলাম। পীর আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের বড় ভাইজান আমাকে শুধু একটা কথা বলেছিল, টিকে থাক, মানুষ তোদের দিকে আর পিছনের দিকে তাকাতে হবে না। আর বাস্তব তো আজকে ওনার শুভবুদ্ধির উদয় হয়েছে, অনেক আগেই আমার বড় ভাইজান সে কথা বলে দিয়েছিল। দেখ, বিধানসভা টিভি যদি থাকতো আমি কি বলছি জানতে পারতেন, আমার এরকম বক্তব্য দিতে আর লাগতো না। ওইটাই ক্যাটিং করে আমাদের ছেলেরা মোড়ে মোড়ে লাগিয়ে আমাদের ভোট প্রচার হয়ে যেত। দেখ, সোমবারে আছে একটা স্পোর্টস ইউনিভার্সিটি প্রাইভেট, তার উপরে আলোচনাটা করবে। সোমবারই আমি উত্তর দেবো সেখানে। কিন্তু আমার এখানে বলার কারণ হচ্ছে আমিও ভলিবল প্লেয়ার ছিলাম। আমাদের মধ্যে থেকে যারা স্পোর্টস কোটায় চাকরি বা পশ্চিমবাংলায় রেলে, আপনার সেলে বা বিভিন্ন জায়গায় চাকরির জন্য যারা এগোতো, তাদেরকে সেই সময় আপনার কম্পিটিশন হতো। ধরুন না 5 জনকে নেবে, 50 জন তো অ্যাপ্লাই করেছে, অ্যাপ্লিকেশন তো 50 জন করেছে, তো 50 জনের রেজাল্ট যা আছে, আবার কি পারফর্ম কি করছে সেটা হতো। তবে আমি বলছি 2010 সালে যারা চাকরি পেয়েছে স্পোর্টস কোটায়, হয়তো এখন মামলা হয়ে চাকরি বাতিল হয়ে গেছে, আবার তাদেরকে যদি বলে তোমরা আবার খেলার তোমার পারফরমেন্স দেখিয়ে ঢুকতে হবে, তাহলে আজকের দিনে যে ছেলেটি পারফর্ম করছে আর 2010-এ যে ছেলেটি পারফর্ম করছে একই হবে? কম্পিটিশনে দাঁড়াতে পারবে? সে তো আর সেই রকম জওয়ানির মতো খেলতে পারবে? তার তো এখন 40 বছরের কাছাকাছি, 32 বছর বয়স হয়ে গেছে, 35 বছর। আর একটা 18-20 বছরের ছেলে যে পারফর্ম করবে সেটা করতে পারবে কি? তাহলে স্বাভাবিকভাবে সে পিছনে যাবে। তো এই যে 26,000, এরা প্রায় 7 বছর 6 বছর চাকরি করছে, এরা তো অন্য একটা ডিটেলে করছিল, সিলেবাস চেঞ্জ হয়েছে এর মধ্যে অনেক। তাহলে এরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এদের পক্ষ নিয়ে যে 15,004 জন যারা আছে, রাজ্য সরকার দায় স্বীকার করে স্যালেন্ডার হোক, রিভিউতে হয়ে এদের ওএমআর শিট 22 লক্ষ পাবলিশ করুক, এবং সেখান থেকে এদের যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি পেয়েছে তাদের আবার স্কুলে পাঠানো, এই দাবি আমরা করছি। একটা গুরুত্বপূর্ণ বিষয়,